স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনীর নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের সাজা কমে যাবজ্জীবন, 10 জন খালাস। ঠাকুরগাঁওয়ে ইউএনওর সই জাল করার অভিযোগ 3 শিক্ষকের বিরুদ্ধে, ধরা পড়ে প্রতিষ্ঠান প্রধানকে দায়ী। জলেভাসা গ্রাম মৌলভীবাজারের সোয়াম ভিলেজ অন্তেহরি নৈসর্গিক সৌন্দর্য আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন, সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান ও উম্মে সুলতানা পপি। 19 বছর বয়সী নুসরাত তখন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন নুসরাতের মা। তখন মামলা প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়, কিন্তু রাজি না হওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে অধ্যক্ষ সিরাজের অনুসারী কয়েকজন নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। 10 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় তার ভাই হত্যা মামলা করেন। 2019 সালে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তারা হলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। ঘটনার প্রায় 7 বছর পর প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চে 28 জুলাই শুরু হয় মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় দেয়। SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল, এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব সাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় নির্বিচারে ফাঁসির রায় দেওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। আলোচিত এই মামলার রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবীরা। কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল, এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। আমার আসামিদের মধ্যে 3 জন অ্যাকুইটাল হয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 16 আসামির সবাই এখন কারাগারে রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহ পরিবারের 4 সদস্যকে হত্যার দায় স্বীকার করেছেন 2 অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। জবানবন্দি গ্রহণ শেষে রোববার রাত 11:30টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বিকেল 5টার দিকে 2 আসামিকে আদালতে হাজির করা হয়।
পরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। গত 22 আগস্ট রাত 11টার দিকে রংপুর নগরীর কামাল কাসনা মাছুয়া পাড়ার একটি বাসা থেকে ওই 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার 3 শিক্ষকের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত 3 শিক্ষক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সই জাল করেন বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্তরা উল্টো এখন প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার নারকোনে অবস্থিত কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা নামে শিক্ষা প্রতিষ্ঠান হলেও এর ভিতরের গল্প একেবারেই ভিন্ন। কিছুদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে উচ্চতর গ্রেডের জন্য আবেদন করে প্রতিষ্ঠানের 3 শিক্ষক। তবে স্বাক্ষর জালের বিষয়ে 3 শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান দোষারোপ করছে একে অপরকে। উচ্চতর গ্রেডের জন্য আমার শিক্ষক ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিছে। স্কুলের যে প্রধান দায়িত্বে আছেন ওনাকে দিছি, উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। এখানে আমি জাল করার কেউ না। জাল সইয়ের ব্যাপারে আমি জানি না, তবে আমি গেছিলাম ওখানে 2 স্যারের সাথে। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ। আমরা প্রতিষ্ঠান প্রধানের শরণাপন্ন হয়ে কাজটা করা হয়েছে। 1975 সালে প্রতিষ্ঠিত এই দাখিল মাদ্রাসাটি এখন শুধু নামী শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষার্থী সংখ্যা প্রায় 250 হলেও নিয়মিত উপস্থিতি মাত্র 40 জন। প্রায় 210 জনের অনেকেই শুধু পরীক্ষা দিতে, কেউ বা উপবৃত্তির টাকা নিতেই ভর্তি আছেন। এছাড়াও ভবনের জরাজীর্ণ অবস্থা, আলোক স্বল্পতা থাকলেও শ্রেণীকক্ষে নেই বৈদ্যুতিক বাল্ব। একটি শ্রেণীকক্ষে মশারি ও খাট পেতে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত পাঠদান হয় না বলেও অভিযোগ করছে শিক্ষার্থীরা। মাদ্রাসায় কোনো ওয়াশরুম নাই, আমাদের মাদ্রাসায় কোনো কমন রুম নাই, আমাদের ক্লাসরুমে লাইট নাই, এজন্য সমস্যা। আবার সিলিং নাই। আসলে আমাদের এই শিক্ষকরাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, এদের কাছে আমাদের সন্তানরা কি শিখবে? তাদের এই দুর্নীতি বন্ধ করা হোক। এই মাদ্রাসায় কোনো পড়ালেখার পরিবেশই নেই এবং এই মাদ্রাসাটি একদম ভঙ্গুর অবস্থায় চলছে। শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। উনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা তখন ওই যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সচেতন অভিভাবক মহল। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান 2001 সালে স্কুলটি প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে 12% জমি এওয়াজ বদল এবং আরও 5% জমি বিদ্যালয়ের নামে দান করার কথা ছিল। এর বিপরীতে আব্দুল আলীর বাড়ির পাশে স্থানীয় এক আইনজীবীর কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের 12% জমি কিনে দেওয়ার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে ওই জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে সাবেক বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। ফলে আব্দুল আলী প্রতিশ্রুত জমি না পেয়ে জমিতে কাঁটাতারের বেড়া দিয়েছেন বলে জানা গেছে। জলে ভাসা এক গ্রামের নাম সোয়াম ভিলেজ অন্তেহরি। এর অবস্থান মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে। বছরে 6 থেকে 8 মাস সম্পূর্ণ জলমগ্ন থাকা জনপদটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের কুল ঘেঁষে এই গ্রামটির অবস্থান। জলের গ্রাম অন্তেহরি, নামের মধ্যেই লুকিয়ে আছে জলের গল্প। হাওর বিল এবং জলরাশিকে ঘিরে ওঠা এই গ্রামের জীবনযাত্রা অন্য 10টি গ্রামের চেয়ে আলাদা। বর্ষায় যখন এই গ্রামে পানি ভেসে ওঠে তখন মনে হয় এটি যেন কোনো স্থলভাগে নয়, যেন জলের উপর ভেসে ওঠাই একটি গ্রাম। মূলত এই জায়গায় বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসেন। তুমি বিনে এ ভুবনে আমার কে আছে ঔষধি রে বন্ধু। এই গ্রামের যেরকম প্রাকৃতিক সৌন্দর্য ঠিক একই রকম ভাবে লুকিয়ে আছে এই গ্রামের পিছনের মানুষের কষ্টের গল্প। আমরা দেশও রাস্তা নাই, খালি নৌকোই বারাম 6 মাস, আর 6 মাস আমরা
আউরে উড়ে যাওয়ার কোনো পথ নাই। অসুবিধাগুলো নিয়েই আসলে এই গ্রামের মানুষরা প্রত্যেক দিন আসলে তারা চলাফেরা করছেন। জলের গ্রাম মন্তেহরি থেকে রোনালদো ধর, দীপ্ত টিভি, মৌলভীবাজার। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের নকশা বহির্ভূত হাসপাতাল ও ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে চালানো হয় এই অভিযান। এ সময় নগরীর ল্যান্ডসেট হাসপাতালে অভিযানে দেখা যায় আবাসিক ভবনের অনুমোদন নিয়ে চালানো হচ্ছে হাসপাতালটি। এছাড়া প্রতিষ্ঠানটিতে ছিল না পার্কিং সুবিধা। পরে একই অভিযোগে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালানো হয়। দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করে 1 মাসের সময় বেঁধে দেয় সিডিএ। অপরদিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চট্টগ্রামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে রান্নাঘরে নানা অনিয়ম ও অসঙ্গতি পান কর্মকর্তারা। এ সময় 1 লাখ টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের শিবচরে নিখোঁজের 5 দিন পর 1 বছরের এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার নীলখি এলাকার আড়িয়াল খাঁ নদে শিশু আবিরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত 19 আগস্ট শিশুটির মা শাম্পা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় থেকেই নিখোঁজ ছিল তার সন্তান আবির। এ ঘটনায় ফারুক মোল্লা নামের একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে শাম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যার তথ্য বেরিয়ে আসে। পরে অভিযুক্ত ফারুক মোল্লা জানায় মাকে ধর্ষণের পর হত্যা শেষে শিশু আবিরকেও নদীতে ভাসিয়ে দেন তিনি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। ভুরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার আমিনুল হক তারেককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান। এরই মধ্যে লুট হওয়া 107 বস্তা সার উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসির এক ডিলারের গুদামের গেট ভেঙে 202 বস্তা ইউরিয়া ও 23 বস্তা পটাশ সার নিয়ে যায় বিক্ষুব্ধ লোকজন। আন্তর্জাতিক। পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আলোচনার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এই সফরে তার সঙ্গে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি। জুন মাসের অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া আস্থার ঘাটতি মেটানোই এই সফরের অন্যতম উদ্দেশ্য। ইরানকে পুনরায় সমঝোতার টেবিলে ফেরাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য প্রকাশ করে আল জাজিরা আরও জানায়, গত সপ্তাহে মুনিরকে ফোন করে ট্রাম্প এই বার্তা দেন। খেলার খবর। এশিয়া কাপে ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশ নারী দলের, আর এশিয়ান গেমসে লক্ষ্য পদক জয়। মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে এশিয়া কাপের দলের লক্ষ্য এবং সম্ভাবনা নিয়ে এসব কথা বলেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমত হচ্ছে যে এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। প্রিপারেশন অনেক ভালো হয়েছে, কারণ হচ্ছে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচেস এবার খেলছি। আন্ডারলাইটে যেহেতু সবগুলো গেম ওখানে, সো এখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলছি এই জায়গায়। সো প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদপুরি চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি, এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলা।
টপ অ্যান্ড টি-20 সিরিজে ভিক্টোরিয়া সিএ দলকে 5 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে এইচপি একাদশ। অস্ট্রেলিয়ার ডারউইনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 19 ওভার 1 বল খেলে 131 রানে অল আউট হয় ভিক্টোরিয়া সিএ। স্পিনার রুবেল 15 রানে 4 উইকেট এবং রাকিবুল হাসান 28 রানে নেন 3 উইকেট। জবাবে 17 ওভার 2 বল খেলেই জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি। অধিনায়ক শুক্কুরের ব্যাট থেকে আসে 32 বলে 43 এবং শামীম করেন 33 বলে 51 রান। বাংলাদেশের হকিতে একসময় পুরান ঢাকার আধিপত্য থাকলেও সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে গেছে। একমাত্র বিকেএসপি ছাড়া হকির চর্চা নেই আর কোথাও। সেখানেও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অভাব এবং আধুনিক ব্যবস্থাপনার অনুপস্থিতিতে শীর্ষমানের খেলোয়াড় উঠে আসার হার কমেছে। দেশের হকি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। 2024 সালের সবশেষ হকি প্রিমিয়ার লিগে 11টি ক্লাবের হয়ে অন্তত 202 জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে বিকেএসপির বর্তমান ও সাবেক খেলোয়াড়ের সংখ্যা 143 জন, আর 59 জন বিকেএসপির বাইরের ও বিদেশি খেলোয়াড়। 2017 সালের পর বিকেএসপির বাইরে আর কোনো খেলোয়াড় নেই। অথচ এক সময় পুরান ঢাকাকে হকির আতুরঘর বলা হতো। আরমানি টোলা স্কুল থেকে দেশ পেয়েছে অনেক হকি তারকা। তাদের অন্যতম আব্দুস সাদেক। 1965 সালে তার এবং আরো কয়েকজন বন্ধুর হাত ধরে গড়ে ওঠে কম্বাইন্ড হকি ক্লাব। সাব্বির ইউসুফ, প্রতাপ শঙ্করের মতো তারকাদের নিয়ে গড়া সেই দলটি 1969 সাল পর্যন্ত ঢাকা হকি লিগে রাজত্ব করে টানা চ্যাম্পিয়ন হয়। হকি ফেডারেশন যে উদ্যোগগুলো নেয়, বয়স ভিত্তিক ট্রেনিংগুলো যেটা করে সারা বাংলাদেশে, সেখানে তারা ইনভেস্ট করে যে প্রশিক্ষণটা দেয়, সেই জন্য একটা প্রতিযোগিতা দরকার। এই প্রতিযোগিতাই প্রতি বছর হয় না, এই জন্যই আমরা এখান থেকে সার্ভিসটা পাচ্ছি না। নিজের উইল পাওয়ারটা আমরা যখনই যেভাবেই যারা কমিটিতে আসেন তারা চেষ্টা করেন, কিন্তু সম্মিলিতভাবে যে একটা চেষ্টা, তার কারণে ওনারা টিম করতে পারতেছেন না। কিন্তু অন্যান্য ইভেন্টের বেলা কিন্তু এগুলো হয় না। হকির জনপ্রিয়তা বাড়লে দেশের অন্যান্য অঞ্চল থেকেও খেলোয়াড় উঠে আসা শুরু করে। ফরিদপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর ছিল অন্যতম, কিন্তু এখন সে ধারা প্রায় বন্ধ। সাভারে বিকেএসপি একমাত্র প্রতিষ্ঠান, সেখানেও আসন সংখ্যা সীমিত। প্রতি বছর 30 জন শিক্ষার্থী হকিতে ভর্তি হয়। সবাই যে শেষ পর্যন্ত টিকতে পারে ব্যাপারটা তাও নয়। আমরা বিকেএসপি কেন্দ্রিক হকি হয়ে গেছে কেন ভাই? আমরা কি বাইরের লোক কি আগে হকি খেলে নাই? আমরা থাকা অবস্থায় কি বিকেএসপির সাথে ঢাকার ছেলেপেলে কি হকি খেলে নাই? ফরিদপুরের প্লেয়ার খেলে নাই, সিলেট খেলে নাই, রাজশাহী প্লেয়ার খেলে নাই? কেন আমরা বিকেএসপি কেন্দ্রিক যাব? বিকেএসপি প্লেয়ার কোথা থেকে পায়? এই একাডেমি থেকে তো পায় বিকেএসপি প্লেয়াররা। হকি তখনই ইমপ্রুভ হবে যখন খেলোয়াড়, কোচ, আম্পায়ার, জাজ এরা যদি সবসময় বিজি থাকে, সারা বছরই খেলার সাথে সম্পৃক্ত থাকে। 60-70-এর দশকে জুম্মন লুসাই, সাব্বির ইউসুফ, 80 দশকে বায়েজিদ হায়দার, 90 দশকে মাহবুব হারুন সহ অনেক নামী হকি খেলোয়াড় উপহার দিয়েছে পুরান ঢাকা। মুসা মিয়া, ইসা মিয়া ও ইয়ামিনদের মতো আলোচিত 3 ভাইও এই এলাকারই সন্তান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেনী নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের সাজা কমে যাবজ্জীবন, 10 জন খালাস। ঠাকুরগাঁওয়ে ইউএনওর সই জাল করার অভিযোগ 3 শিক্ষকের বিরুদ্ধে, ধরা পড়ে প্রতিষ্ঠান প্রধানকে দায়ী। জলে ভাসা গ্রাম মৌলভীবাজারের সোয়াম ভিলেজ অন্তেহরি নৈসর্গিক সৌন্দর্য আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।